তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার ছেলের মুখ দেখে আমি বুঝবো না আমার নারী ছেঁড়া ধর, আমার বেটা ভালো আছে কি নেই? বড়ম্মা, বড় ভাইজান ভালো নেই এটা ঠিক, কিন্তু রোগটা কতটা ভয়ের এটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আমার বন্ধু সোমনাথ বদ্দির সাথে একটু এ বিষয়ে আলোচনা করতে চাই। আমাকে বেঁচে থাকার কথা বলছো? হ্যাঁ বড়ম্মা। কিন্তু এভাবে বেঁচে থাকা যে কত কঠিন। বড়ম্মা, আপনি বিদুষী মানুষ, আরবি ফার্সি জানেন, কোরআন হাদিস পড়েছেন। আপনার কাছে আমার ছোট্ট একটা আর্জি আছে, এতে আপনার মনও ভালো থাকবে, আমারও উপকার হবে। কি বলো? বাড়ির মেয়েদের একটু আরবি পড়াতে চাই, আপনার কাছে কি পাঠাবো? পাঠাবে? কে আসবে? আসা তো উচিত ছোট বউয়ের। বাবরের বিবি হীরামন? জি জি। সে আসে, আসুক, কিন্তু তাকে পাঠালে পঞ্চগ্রামের লোকে চোখ টাটাবে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন বড়ম্মা। বিধবা বেওয়া মানুষ, সে এলে এক কাজ করলে কিন্তু হয় বড়ম্মা, মানে ওর আশা যদি সম্ভব না হয় তাহলে আমার ছোট মেয়ে কমলাকে পাঠাবো। ও আপনার কাছে যা শিখবে তাই গিয়ে শেখাবে ওর চাচিকে। বেশ, পাঠিও। আখেরে বিধবা মেয়েটার কাজে লাগবে। আর দেখি এসব নিয়ে ব্যস্ত থাকলে মনটা একটু শান্ত করতে পারি কিনা। জি বড়ম্মা, আমি তাহলে আসি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খোদা হাফেজ। ভাইজান, তোমার সাথে একটু কথা ছিল। বলো। আর তোমার তো 4 দিন বাদে সাতচার হয়ে গেলে তুমি নিশ্চয়ই ফিরে যাবে। হ্যাঁ, ফুলমিয়াকে সঙ্গে নিয়ে ঢাকা একটা চাকরিতে ঢুকিয়ে দিয়ে তবে আমার ছুটি। তাহলে তাহলে আমি কি করতে এখানে একা পড়ে থাকবো বলো তো? কেন, তোমার কি খুব বেশি তাড়া আছে? নয়তো কি, আমি তোমাকে কত করে বলবো যে এখানে থাকলে আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে? না, বলছিলাম একসাথে বাড়িটা খালি করে দিয়ে গেলে বাবা মার কষ্ট হবে না? তাতে আমি কি করতে পারি? ভাইজান, আমি আর কত স্যাক্রিফাইস করবো বলো তো? আহা, উত্তেজিত হচ্ছ কেন? একটু ভাবতে দাও। আর ভাবাভাবির সময় নেই ভাইজান, সামনে আমার আয় পরীক্ষা। এই সময় আমার সব বন্ধুরা বই কিতাব নিয়ে বসে আছে আর আমি এখানে। কেন, তোমার কি প্রিপারেশন কমপ্লিট হয়নি? আর এই কটা দিন না পড়লে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? আরে ভাই, আমিও তো পড়াশোনা করেছি, আমি তো চাকরি করছি। আমিও তোমার মতো চাকরি করবো আয় পরীক্ষাটা হয়ে গেলে। তার মানে তুমি কি বলতে চাও, পড়াশোনা করবে না, বিয়ে পরীক্ষা দেবে না? সেই তো ইংরেজের গোলামি করতে হবে, ওই জন্য অতটুকু বিদ্যেই যথেষ্ট। ভাইজান, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তুমি আর প্লিজ আমার করবো না। কিন্তু গুল, ও এই বাড়িতে বুড়ো-বুড়িদের সাথে একা একা সময় কাটাবে, আর তুমি ঢাকা শহরে আনন্দ করবে। কথাটা একবার ভেবে দেখো।
ফজলকে বল আমার গড়গড়টা রেডি করতে। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? এছাড়া আর উপায় কি? আমার গলাতেই যখন কাঁটাটা বিঁধে আছে, সেটা আমাকেই উপড়াতে হবে। সে যাই হোক, ভাইজানকে কেমন দেখলেন? বাঁচবে তো? বাঁচা মরা সে তো আল্লাহর হাতে। বটে। তো তুমি তো অনেক বড় খুব, আগাম কিছু আন্দাজ করতে পারো? না, এখনো ঠিক ধরতে পারিনি। বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমি কিন্তু তোমার চেহারা দেখে যা বোঝার বুঝে নিয়েছি। এটা একটা কর্কট রোগ। কি ঠিক করিনি? ঠিক জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু আমি পাচ্ছি। এরকম কম হয়, কিন্তু একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না। কি ঠিক করিনি? হঠাৎ করে বিধান দেওয়া যায় না মল্লিক মশাই। আরে বাবা, নিদান তো হাঁটা যায়। দেখো কবরেজ, তুমিও জানো আমিও জানি এই রোগে মানুষ বাঁচে না। তাই আগাম নিদাম হেঁকে দাও না, সবাইকে জানিয়ে দাও বড় মল্লিক আর বাঁচবে না। তাতে লাভ? এতে তো রোগী আরো। এটাই তো আমি চাই। আগাম নিদান হেঁকে মিয়া ভাইয়ের মনের জোর কমিয়ে দাও। মদকে যদি এগিয়ে আনতে পারো, এটা তো খুন। তোমাকে 20 মোহর দেব। আরে তুমি তো মানুষ মারছো না, যে মারা যাবে তার মরার যন্ত্রণাটা কমিয়ে আনার জন্য তুমি চেষ্টা করছো। কি মনে থাকবে? 20 মোহর। 20 মোহর? তা 20 মোহর আপনি কোথায় পাবেন? আছে আছে, শোনি, মরা হাতি লাখ টাকার মাল। দেখো, অনেক সময় ছোট বড় অনেক কটু কথা তোমাকে বলেছি, ওগুলো তো কিছু মনে রেখো না। এটা একটা চরম সুযোগ। ঠাট্টা তামাশা বাদ দিয়ে নিজের অবস্থা একবার তলিয়ে দেখো। এই সুযোগ বারবার আসে না। এই যে দেখো, আমাদের বংশের প্রতিষ্ঠাতা মাহবুব মল্লিক, তার বেগম নাকি বেলি ফুলের মালা বানিয়ে মোগল আমলের কোন বেগমকে দিত। সেই বেগম চোখ বোঝার আগে গয়নার বাক্সটি তার মেয়েকে দেওয়ার জন্য ওই মালিনীকে দিয়েছিল। ওই মালিনী ওই গয়নার বাক্সটা মেয়েকে না দিয়ে কি করেছিল নিশ্চয়ই সেটা জানো। নারী বুদ্ধি দিয়ে বংশের উত্থান, আর পতনটাও নারী দিয়ে হবে। মিয়া ভাই মরবে ভাবির শোকে, আর মা মরবে ছেলের শোকে। আর আপনি? আমি সব সহায় সম্পত্তি বেচে দিয়ে কলকাতায় চলে যাব। সেখানে গিয়ে একটা দেশের খোরাক কিনবো, নতুন কোম্পানি করবো, থিয়েটার করব। আমার অনেক দিনের শখ দানিবাবুকে দিয়ে ডিরেকশন করা। দানিবাবু বুড়ো হয়ে গেছে, কিন্তু মরা হাতি 1.25 লাখ। আর যদি একবার ওয়েলার ঘোড়া কিনতে পারি, তাহলে তো মুনাফাই আর মুনাফা। তুমিও কিন্তু এখান থেকে বাদ যাবে না। এখন বলো, আমি কি স্বার্থপরের মতো কথা বললাম? আপনার কথা আমার মনে থাকবে, আমি আসি। এসো, কিন্তু একটা কথা মনে রেখো, কাকপক্ষীতে যেন কিছু টেন না পায়। সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। মেজ মল্লিক খারাপ কাজে আমাকে ব্যবহার করতে চায়। আমি না বললেও হয়তো নিজেই আমার নাম করে বড় মল্লিককে রোগের কথা বলে দেবে। সাপও মারবে, লাঠিও ভাঙবে না। দুর্জনের তো আর ছলনার অভাব নেই, কিন্তু মেজ ভাইজানের হাত থেকে আমি কি করে বাঁচাবো বড়কে? আব্বা, কিরে? ধনেশ পাখির তেল নাকি কবিরাজ শাস্ত্রে ব্যবহার করা হয়? হ্যাঁ,
আচ্ছা থাক না, উনি পড়ছেন পড়ুক। না না, অবশ্যই। কি পড়ছেন আব্বাজান? এটা হচ্ছে অষ্টাঙ্গ আয়ুর্বেদের পঞ্চম খণ্ড। এই খণ্ডের নাম কি জানো? বিষ চিকিৎসা। এই বইটা কি? এটা অত্যন্ত প্রাচীন একটা গ্রন্থ, ভিষক তন্ত্র। ভিষক কে ছিল জানো? ভিষক ছিলেন অতি প্রাচীনকালের একজন মহিমান্বিত বুদ্ধ। গৌতম বুদ্ধের সময় তিনি জন্মেছিলেন। কথিত আছে তিনি নাকি মৃতের শরীরে প্রাণ সঞ্চার করতেন। একবার নাকি স্বয়ং ভগবান বুদ্ধের ওই পায়ের ঘাস আড়ে তুলেছিলেন। ভগবান বুদ্ধ? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। দেখলে ভাইজান, কবিরাজ ঘরে এসে কত কিছু জানতে পারলে। তাই ঘরখানা দেখে কি বুঝলে? কিছুই বুঝলাম না। চারিদিকে শেকড় বাকড়, মূল, গাছের ছাল, নিত্যি তোলা, গন্ধক, লবণ, এগুলো কি চিকিৎসার কাজে লাগে? লাগে বই কি, কোন ব্যাধির জন্য কি লাগে সেটা তো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। বৌদ্ধ যুগের বই, সে 2500 বছর আগেকার। আপনি কি করে পেলেন আব্বা? এই বইটি সেই বইটি নয়, এটা তার নকল। বই তো এভাবেই বেঁচে থাকে। তবে এই বইটি কি করে পেলাম সেটাও এক কাহিনী। বলেন না শুনি, বেশ লাগছে এমন একটা পরিবেশে বিজ্ঞানের গল্প শুনতে। বিজ্ঞান বড় আশ্চর্য জিনিস বাপ। দেয় যেমন তেমনি একটু ভুলচোক হলেই সর্বস্ব দিয়ে তার খেসারত দিতে হয়। যেমন? তাহলে শোনো, দুজনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মহাবৌদ্ধ ভিষকের এই গ্রন্থখানি অনেক কষ্টে জোগাড় করেছিলেন বগুড়ার মহাবৌদ্ধ মহামহোপাধ্যায় হরচন্দ্র বাচস্পতি। পরে সেই বইখানি পান তারই শিষ্য ভবনাথ ভট্ট। হরচন্দ্র বাচস্পতি মহোদয়ের খুব ইচ্ছে ছিল তার কন্যাকে বিবাহ দেবেন ভবনাথ ভট্টের সঙ্গে, কিন্তু সেটা আর হলো না। কিন্তু কেন আব্বা? একদিন গন্ধক নিয়ে পরীক্ষা করছিলেন তরুণ ভবনাথ ভট্ট। ভবনাথ দেখতে ভারী সুন্দর ছিল। হরচন্দ্রের কন্যাটি প্রায় দাঁড় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। হয়তো সেদিনও দেখছিল। কিন্তু গন্ধক, সাহেবরা যাকে বলে সালফার, বড় দাহ্য বস্তু। সামলাতে না পারলে একেবারে প্রলয়ঙ্কারী হয়ে ওঠে। মারা গেল? মারা গেলেন না বটে, তবে চোখের জ্যোতি সারা জীবনের জন্য নিভে গেল। বিজ্ঞান বড় ঝুঁকির বস্তু। খেপা সাপ যেমন তার সাপুরেকেও ক্ষমা করে না, তেমনি বিপজ্জনক পরীক্ষা বিজ্ঞানীকেও টেনে নেয় ওর সাথে। তাহলে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? দুটোই। সেইটা নির্ভর করছে বিজ্ঞানকে কিভাবে ব্যবহার করবে তার উপর। আপনি পুঁথি পেলেন কোত্থেকে? সোমনাথ যখন তার সকল বিদ্যা আমায় দিয়ে দিল, তখন আমার মনে একটা বিরাট প্রশ্ন, কার কাছে যায়, কার কাছে শুধায়? আপনি সোমনাথ চাচার গুরুর কাছে গেলেন না কেন? গিয়েছিলাম। সোমনাথের গুরুর নামও ছিল ভিষক মশাই, কিন্তু তার বড় জাতের বিচার। সান্ধানিক করার পর কোনো মুসলমানের নারী ছুতেন না, স্নান করতে হবে বলে। আর তিনি তো আমার ছায়াও মারাতেন না। তাহলে শিখলেন কি নিজে নিজে? নিজে নিজে কি আর শেখা যায়? এই যে গুরুমুখী বিদ্যা, তাই তো গেলাম
শ্রী ভবনাথ স্বামীর কাছে। তার তখন অনেকটা বয়স হয়েছে, একা থাকেন, সম্বলহীন। সেই যে গন্ধক নিয়ে পরীক্ষা করেছিলেন, যা তাকে চিরদিনের জন্য অন্ধ করে দেয়। হায় আল্লাহ, তাহলে তার আর কবিরাজি করা হলো না? শ্রী ভবনাথ স্বামী একবার নারী টিপেই বলে দিতে পারতেন কার কি রোগ, বিধান দিয়ে দিতেন। কিন্তু নিক্তি মেপে ওষুধ দেওয়ার জন্য তো একটা লোকের দরকার, তাই একজন শিষ্য খুঁজছিলেন। আপনি যেমন মোহন চাচা। পরে সোমনাথই আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে। মোহর, তুমি রোজ এসো। তার জন্য যদি আমাকে সমাজপতিরা আমাকে সমাজচ্যুত করে, তাহলে করবে। আমার ঘরে কোনো মেয়ে নেই, পুকুর ঘাটে গঞ্জনা খাবার কোনো স্ত্রীও নেই, একা অন্ধ মানুষ, কি আর শাস্তি দেব? তোমাকে আমি জ্ঞান উজাড় করে দিব, হয়তো সেটাই তোমার আমার বিধিলিপি। তারপর? তারপর আর কি, শুরু হয়ে গেল তোর আব্বার চালাকিরির পর্ব। এখন গল্প সল্প থাক, ফুলমিয়া জামাই মানুষ, ওকে কি নাইতে খাইতে দিবি না নাকি? কেন, আমি তো একবারে মজে গেছি আপনার গল্পে। এত সুন্দর করে বলেন আপনি। আমাদের বাড়িতে এমন করে কেউ কথাই বলতে পারে না। কেন, আপনার আম্মা আপনাকে গল্প শোনাতেন না? আমাদের বাড়িতে গল্প হয় না, হয় শুধু কথা কাটাকাটি। এই পরিবারে কি কোনো কিছু আছে? কর্তাকে ফুলমিয়ার বাপ বাজারে ধরে বসলো, আর উনিও সাথে সাথে কোনো কিছু চিন্তা ভাবনা না করে রাজি হয়ে গেলেন। একবারও ভাবলো না যে মেয়েটা কার হাতে পড়েছে। আচ্ছা, সারা জীবনে কি লোকটা এভাবেই যাবে? আমি প্রথম যখন এই বাড়িতে বউ হয়ে আসলাম, তখন দেখি কি, হায় আল্লাহ, আমার শ্বশুর আমার স্বামীকে সারাক্ষণই তাড়িয়ে বেড়াচ্ছে, আর আমার শাশুড়ি মুখ বেজার করে তাকে খেতে দিচ্ছে। তো দেবে না? একবার তুই ভাব। তখন বাবর সদ্য শিয়ানা হয়েছে, তখনই ও ভোরের বেলা উঠে বাপের সাথে মাঠে যায়, আর ইনি খালে বিলে আদারে বাদারে আগাছা চটকে বেড়াচ্ছে। তখন সুলেমান পেটে। একদিন দুপুরবেলা হয়েছে কি, হঠাৎ দেখি যে সে কি ফুর্তি নিয়ে বাড়ি ফিরেছে। ওমা, আমি তো মনে করলাম কি জানি কি, দেখি কি একটা মাটির ঢেলা, দুর্গন্ধ, মনে হচ্ছে যেন নির্ঘাত চামারের নর্দমা থেকে তুলে এনেছে। ছি 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 ছি, ঘিনঘিট বলতে কিচ্ছু নেই। হাসছিস? এই হলো আমার পোড়া কপাল। আমি এমনকি হাসির কথা বললাম যে তুই এমন করে হাসছিস। তুই বসেছিস সেখানে সাত সারে রান্না বান্না ফিরিস্তি করতে, আর এমন করে হাসছিস। তাহলে আমি বড় বৌমাকে ডাকি। তাই ডাকো বুবু। নবাবের বেটি এসে দয়া করে যদি একটা ফিরিস্তি বানিয়ে দেয়, আর কালকের জন্য যদি দুপুর রান্না করে দেয়, তাহলে তো মনে করো আমি পায়ের উপরে পা তুলে ভাসুরেরটা খাই। তো ঠিক আছে, আমি বড় বৌমাকে ডাকি, সেই ফিরিস্তিটা করুক। তাহলে ফিরিস্তিটা তো হবে নাকি? ঘাট মানছি বুবু, ঘাট মানছি। তারপর থেকেই শুরু হয়ে গেল আমার জীবনের রঙিন দিনগুলি। তখন তুই বা কোথায়, আর জামাই বাবাজি তোমার বউ অন্তরাই বা কোথায়। ঠিক তখনই তোমার শাশুড়ির কোল জুড়ে এলো আমার সুলেমান। তার মুখ দেখে আমার মায়ের বুকটা জোড়ালো। ততদিনে আপনি পুরোপুরি কবিরাজ হয়ে গেছেন? পুরো কবিরাজ? পুরো কবিরাজ আমি এখনো হতে পারিনি, তবে শিক্ষাটা কিছুটা হলো। যে অশিক্ষা আর কুশিক্ষার মধ্যে জন্মেছিলাম সেটা রইল। উনি ছিলেন ব্রাহ্মণ সন্তান, উপবেদ ছেড়ে দিয়েছেন কবে, আবার সংস্কৃতে তার মতো মেধা এবং স্মৃতি খুব কমই দেখা যায়। তার ইন্তেকালের পর তারই ইচ্ছানুসারে নৌকায় তুলে তাকে নিয়ে যাই ধলেশ্বরীর মুখে, ভাসিয়ে দিই
তাল গাছের বেলায়। তারপর তিনি যে কোথায়। কি ব্যাপার কি? আজ রাতে কি সবাই উপোস থাকবে বলে ঠিক করেছো? রাত কত হয়েছে দেখেছো? খেতে হবে না, শুধু বাপের গল্প শুনলে চলবে? হ্যাঁ তাই তো, গল্পে গল্পে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরি পাইনি। চলো চলো খেতে হবে, চলো। বেশ লাগছিল আপনার গল্প শুনতে, সময় যে কখন পার হয়ে গেল টেরই পাইনি। ঠিক আছে, আরেকদিন শোনা যাবে। তবে বাবা, এগুলো কিন্তু গল্প নয়, গল্পের মতো হলেও সত্যি। চলো চলেন ভাইজান। শোনো, বড় জামাইয়ের সামনে বলতে পারিনি, তুমি কিন্তু রাতের বেলায় কবিরাজ ঘরে বসে থাকো না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আমি স্বদেশী দলে যোগ দেবো তো, সেই কথা। একটা বড় কিছু ঘটবে বলে মনে হচ্ছে। কি ভাইজান, এখনো ঘুমাওনি? না, যাবোই, ঘুমের এই যাবো। সে কি, ঘরে নতুন বউ আর ঘুমের জন্য অপেক্ষা করছো? তা তোমার বউ তো পুরনো নয়, তুমি বাইরে কেন? আমার এখনো ঘরে ঢোকার হুকুম হয়নি। কি যেন কাজ করছে, ওই রূপটানের হবে হয়তো। আমি নাকি তাকে বিরক্ত করব। তা তোমাকেও কি একই কারণে বের করে দিয়েছো? শোনো ফুলমিয়া, আমি আমার ইচ্ছা মতো চলি। আর তাছাড়া ঘর থেকে বের হওয়া ঢোকাটা আমার মর্জির উপরে নির্ভর করে। আপনার বিছানা করা হয়ে গেছে। ঠিক আছে। ভাবি যান, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, ব্যাপারটা কি বলেন তো? আপনি রাতের বিছানা করে ভাইজানকে ডাকছেন, আর উনি এখানে দাঁড়িয়ে আছেন। হাত ধরে টেনে নিয়ে যান। টান দিতে তো জোর লাগে, আর আমি যে জোর খাটানোয় বিশ্বাস করি না। জোর করে ফুল ছেঁড়া যায়, কিন্তু জোর করে কি ফুল ফোটানো যায় ভাইজান? এটা বেশ বলেছেন, জোর করে কোনো কাজ হয় না। ভাইজান, ভাবির কথাবার্তা কিন্তু বেশ পাকা, সমঝদার মানুষ। আপনার কপাল মাশাআল্লাহ। হ্যাঁ ওই আচ্ছা, ওই তোমার বউ তো সামনে সাচ্ছা, তো কি দেবে কিছু ভেবেছো? দিতে তো অনেক কিছু ইচ্ছে করে ভাইজান, কিন্তু সেরকম অর্থবল করি। দেখি স্বর্ণের কিছু একটা দেবো হয়তো, ছোট হোক পাতলা হোক, স্বর্ণ তো স্বর্ণই নাকি। দেখি আগামীকাল একবার মুন্সিগঞ্জ যাবো। ও তুমি যাবে নাকি? তাহলে আমিও তোমার সাথে একবার যাবো। মানে অন্তরাকে তো আমারও কিছু একটা দিতে হবে। খুঁজি অবশ্য আমারও তেমন কিছু নেই, দেখি কাল যে কিছু একটা পাওয়া যায় কিনা। বেশ, তো দুজন মিলে কালকে মুন্সিগঞ্জ ঘুরে আসবো। ঠিক আছে। মিয়া, কাল যে আমরা যাচ্ছি সেটা কাউকে বলা দরকার নেই। একটা চমক দেওয়া যাবে বলছো? বেশ, তাই হবে। ঠিক আছে। কেন চাচি, এটা কি আমার বাড়ি নয়? দেখেছো, হ্যাঁ, আমার মুখের উপর চোখা করে। কোন হাবাতে ঘর থেকে এই মেয়েটা আনলে বুবু? বাপ্পা দেখি শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয়নি। শুধু শুধু ঈদের দিন আমাকে যা খুশি বল, আমার বাপ মাকে কেন গালাগালি করছে? বেশ করেছি, গালি দিয়েছি। তুই কি ভাবছিস তুই এখানে এসে যা ইচ্ছা তাই করবি? আমাদের মাথার উপর পা দিয়ে চলবি আর আমরা সেটা মেনে নেব? আমি এমন কি করেছি যে আপনারা শুধু শুধু আমার সাথে এমন করছেন? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি,
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।